আসসালামু আলাইকুম। বিডিআর বিদ্রোহ নিয়ে এই যে ফ্যাসিস্ট ইউনূস সরকার পক্ষপাতমূলক যে একটি কমিশন গঠন করেছিল, সেই কমিশন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং মধ্যবর্তী দেশ ভারতকে জড়িয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এটি তো আপনারা সবাই জানেন। এই রিপোর্টটিতে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে। এই বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেটি হয়তো আপনারা দেখেছেন। এখানে আমি পয়েন্টে যাব না কোনো, আমি শুধু একটি বিষয় নিয়ে আলোচনা করব। এখানে অনেকে বলেছেন যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই বিডিআর বিদ্রোহের সাথে যদি জড়িত নাই থাকেন, তাহলে কিন্তু কেন সেনা অভিযানে পারমিশন দেন নাই। দেখুন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সবসময় চেয়েছিল বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য। এর জন্য তিনি সেনা অভিযানে প্রথমে কিন্তু সম্মতি দেন নাই। তিনি একটি টাইম বেঁধে দিয়েছিলেন এই বিডিআর বিদ্রোহে অংশ নেওয়া যেসব সৈনিক ছিল তাদের জন্য। যদি সেই টাইমের ভিতরে তারা আত্মসমর্পণ না করে, তাহলে কিন্তু সেনা অভিযান হতো। কিন্তু প্রাথমিক পর্যায়ে তিনি সেনা অভিযানের কেন অনুমতি দেন নাই? দেখুন, এই বিডিআর বিদ্রোহটা কিন্তু শুধুমাত্র পিলখানার ভিতরে সীমাবদ্ধ ছিল না। ওই সময় আমার বয়স 18 বছর, 17-18 বছর হবে। আমি এতটুকু বুঝি যে ওই সময় যে বিদ্রোহটা হয়েছে, সংগঠিত হচ্ছে, সেটা কিন্তু শুধু পিলখানার অভ্যন্তরে সীমাবদ্ধ না থেকে বিজিবি, তৎকালীন বিডিআর এর বিভিন্ন ছাউনিতে কিন্তু ছড়িয়ে পড়েছিল। এবং সীমান্ত বিভিন্ন অঞ্চলে যেখানে বিডিআর ওই সময় পাহারায়, সীমান্ত পাহারায় ছিল, সেসব এলাকাতেও ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন জেলার, সীমান্তবর্তী জেলার বিডিআর ছাউনিগুলোতে কিন্তু বিডিআর সদস্যরা অস্ত্র তুলে নিয়েছিল। এই যে পিলখানার যে বিডিআর বিদ্রোহ হচ্ছে, তার সাথে একতা ঘোষণা করে এবং সহমত ঘোষণা করে। তো এই চরম এমন একটি মুহূর্তে যদি তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেনা অভিযানের অনুমতি দিতেন, বা তার সরকার সেনা অভিযানের অনুমতি দিত, তাহলে কি হতো? তাহলে কিন্তু সারা দেশে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতো, বা গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। বিডিআর কিন্তু পুলিশ আনসারের মতো সিভিল কোনো বাহিনীর না, বা সিভিল প্রশাসনের নিয়োজিত কোনো ইয়ে না। এরা কিন্তু আধা সামরিক বাহিনী। এদের যেসব অস্ত্র, সেগুলো কিন্তু মিলিটারি ক্যাটাগরির এবং সামরিক মান অনুযায়ী ম্যাক্সিমাম তাদের অস্ত্র থাকে এদের কাছে। যেমন রকেট লঞ্চার আছে, এপিসি আছে, মেশিন গান, ভারী হালকা দুই রকমের মেশিন গানই আছে, মিসাইল লঞ্চার আছে। তো মোটামুটি ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত একটি বাহিনী ছিল এই বিডিআর। তো এই বিডিআর এর সাথে যদি সেনাবাহিনীর একটা কনফ্লিক্ট হতো, বা এই দুই বাহিনী যদি যুদ্ধে জড়িয়ে পড়তো, যদিও এই যুদ্ধে বিডিআর পরাজিত হতো, কিন্তু এই যে দুই বাহিনীর যে যুদ্ধে বা সংঘর্ষে দেশের অভ্যন্তরে যে অস্থিরতা তৈরি হতো এবং সরকারের ভেতরে যে অস্থিরতা তৈরি হতো, সেই অস্থিরতায় কিন্তু শুধুমাত্র সরকারের পতন হতো তা না, দেশে যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতো, এই বিডিআরদের সাথে যুদ্ধে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন জড়িয়ে পড়তো। যেমন তেমন সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর আত্মীয় স্বজন, পরিবার পরিজন জড়িয়ে পড়তো, এবং দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হতো। এই যে যে 24-এর কথিত গণ অভ্যুত্থান বা সামরিক অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরেও কিন্তু এরকম একটা গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টির পায়তারা কিন্তু তারা বারবার করে যাচ্ছে। তারা বাংলাদেশ আওয়ামী লীগকে উস্কাচ্ছে, তারা বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনাকে উস্কাচ্ছে, যাতে তিনি তার কর্মীদের যুদ্ধের নির্দেশনা দেন বা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দেশে একটা অস্থিরতা তৈরি হয়। এই সুযোগে বহির্বিশ্বের বিভিন্ন এজেন্ডা তারা বাস্তবায়ন করতে পারবে। কিন্তু দেশরত্ন শেখ হাসিনা তখন যে বিচক্ষণতার সাথে ওই পরিস্থিতি মোকাবেলা করেছিলেন, যার ফলে কিন্তু দেশে গৃহযুদ্ধের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয় নাই। আর আমাদের দেশপ্রেমিক দুই বাহিনী নিজেদের ভিতরে কলহে কিন্তু জড়িয়ে যায়নি। এটা যে আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক বা আন্তর্জাতিক এবং তাদের যে দেশীয় এজেন্টের মাধ্যমে একটা পরিকল্পিত বিদ্রোহ ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআর মদদে জামাত এবং বিএনপির এজেন্ট, যারা আইএসআর এজেন্ট, জামাত এবং বিএনপি যারা আছে, তারা এই বিডিআর বিদ্রোহে প্রত্যক্ষভাবে মদত দিয়েছে এবং এই বিডিআর বিদ্রোহের ঘটনাটি সংঘটিত করেছে। তাদের মূল এজেন্ডা ছিল দেশের ভিতরে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করা এবং দুই বাহিনীর ভিতরে একটি সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া, শেখ হাসিনা সরকারকে উৎখাত করা এবং তাদের বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করা। তৎকালীন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেন এবং তার দূরদর্শিতার জন্য বাংলাদেশ একটি বিপজ্জনক পরিস্থিতি হতে কিন্তু বেঁচে যায়। এই গত বছর 24 সালেও তিনি কিন্তু চাইলে তার নেতা কর্মীদের নিয়ে এবং তার পক্ষে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, বিমান বাহিনী এবং যারা আছে তাদেরকে নিয়ে এই যে এই কথিত ছাত্রদের আন্দোলন বা বিদেশি মদদে যে আন্দোলন হয়েছিল,
সেই আন্দোলন কিন্তু দমন করতে পারতেন। কিন্তু তিনি আবার সেই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি নিজের কথা ভাবেননি, তিনি ক্ষমতার কথা ভাবেননি, তিনি দেশের কথা ভেবেছেন এবং দেশের মানুষের কথা ভেবেছেন। তিনি দেশের কথা এবং দেশের মানুষের কথা ভেবে দূরদর্শিতার মতো দূরদর্শিতার পরিচয় দিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং এক পর্যায়ে তিনি দেশটাকে কিন্তু বাধ্য হয়েছেন। কিন্তু তিনি তার নেতাকর্মীদের শান্ত রেখেছেন। তিনি তার নেতাকর্মীদের এবং তার অধীনস্থ বাহিনীদের সদস্যদের কিন্তু সংঘর্ষে জড়িয়ে যেতে দেন নাই। তো বিডিআর বিদ্রোহ যারা করিয়েছিলেন, তারা যে আশায় বিডিআর বিদ্রোহটি তখন সংগঠিত করেছিলেন, সেই আশা তাদের পূরণ না হওয়ার কারণে তারা এখন এই যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি কমিটি গঠন করে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন বা রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে দেশরত্ন শেখ হাসিনাকে জড়িয়ে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জড়িয়ে এবং বন্ধুপ্রতিম দেশ ভারতকে জড়িয়ে প্রতিবেদন দাখিল করেছেন। তাদের ওই সময় কিন্তু মূল এজেন্ডা ছিল বাংলাদেশের ভিতরে অস্থিরতা তৈরি করে ভারতে এই অস্থিরতা ছড়িয়ে দেওয়া, বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া। তাদের টার্গেট হচ্ছে, যেহেতু বাংলাদেশ স্বাধীন হতে ভারত আমাদেরকে সহায়তা করেছে, তারা এটা ভাবে যে ভারত পাকিস্তানকে ভেঙে দিয়েছে, সেহেতু এখন ভারতকেও ভাঙতে হবে এবং ভারতকে ভাঙতে হলে ভারতের পাশে বাংলাদেশ অবস্থিত, তারা তো ওই পাকিস্তান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা ছড়িয়ে দেয় এবং এই অস্থিরতা যাতে ভারতে যে পৌঁছায়, সেই ভারতে যেসব উগ্রবাদী সংগঠনগুলো আছে বা যেসব সংগঠনগুলো ভারতের বিভিন্ন রাজ্যের স্বাধীনতা চায়, সেই স্বাধীনতা যারা চায় সেই সব সংগঠনের মাঝে অস্ত্র সরবরাহ করা কিংবা সেই সব সংগঠনের একটি অভয়ারণ্য বা ঘাঁটিতে রূপান্তর করা যায় বাংলাদেশকে। দেশের অবস্থা যদি স্থিতিশীল থাকে, দেশে যদি একটি রাজনৈতিক সরকার থাকে শক্তিশালী, তাহলে তো তারা এগুলো করতে পারবে না। সেই জন্য তারা চেয়েছিল দেশের ভিতরে একটা অস্থিরতা তৈরি করা, দেশে গৃহযুদ্ধের মতো পরিবেশ তৈরি করা এবং একটি দুর্বল সরকার এই দেশে প্রতিষ্ঠিত করা। প্রাথমিক পর্যায়ে ওইগুলো কিন্তু তারা করতে না পেরে এখন হচ্ছে একটি দুর্বল সরকার কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে। ডক্টর ইউনূস বা ফ্যাসিস্ট ইউনূসের যে সরকারটি, এটি কতটুকু সবল সরকার, কতটুকু শক্তিশালী সরকার সেটা তো আপনারা জানেন। এই দুর্বল সরকারের কাঁধে ভর দিয়ে বিভিন্ন উগ্রবাদী সংগঠন, জঙ্গি সংগঠন কিন্তু অলরেডি বাংলাদেশে ঘাঁটি বেঁধে রেখেছে এবং বাংলাদেশের মাটিতে তাদের প্রশিক্ষণ চলছে এবং এই বাংলাদেশের মাটিতে থেকে তার প্রতিবেশী দেশ ভারতকে অস্থির করতে চায়। আর এই সবগুলোই চলছে পাকিস্তান এবং আইএস এর প্রেসক্রিপশনে এবং এটা বাস্তবায়নের ভার পড়েছে জামাতের উপর। অলরেডি এই যে ওই সময় তারা কিন্তু চেষ্টা করেছিল যে -2 ফর্মুলা কাজে লাগাতে, তখন কিন্তু তারা পারে নাই। যখন যখন পারে নাই তখন তারা আবার বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেটা চেষ্টা করেছে যে কোনোভাবে শেখ হাসিনাকে হত্যা করা যায় বা শেখ হাসিনার সরকারকে উৎখাত করা যায়। তো যারা এখনো বলেন শেখ হাসিনা কেন আর্মিকে অনুমতি দেয়নি সামরিক অভিযানের, তো আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন কেন শেখ হাসিনা সেনাবাহিনীকে প্রাথমিক পর্যায়ে অনুমতি দেয় নাই পিলখানায় সামরিক অভিযান চালাতে। পিলখানায় যদি সামরিক অভিযান চলতো বা সেনাবাহিনী পিলখানায় সংঘর্ষে লিপ্ত হতো বিডিআর সদস্যদের সাথে, তাহলে কি আদার যে বিডিআর ছাউনিগুলো ছিল, যেখানে বিডিআরদের যে ব্যারাকগুলো ছিল, সেখানেও তো আর্মি অফিসাররা ছিল, তাদের অবস্থা কি হতো, সীমান্তের কি অবস্থা হতো, তথা দেশের কি অবস্থা হতো, এগুলো একটু আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।